টাকমাথা বিনোদী ম্যাডাম ক্লাস নেওয়ার সময় ভীষণ পরিমাণে ভয় পায়। শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সবসময় একটা ভয়ভীতি এবং স্নেহ ভালোবাসার সম্পর্ক থাকে, কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু উল্টো রকমই ছিল। বিনোদী ম্যাডাম যেহেতু টাকমাথা, সেই কারণে সে নিজে ছাত্রছাত্রীদের খুব বেশি ভয় করে, কারণ ছাত্রছাত্রীরা তার টাকমাথা নিয়ে মজা করলে তার ভীষণ পরিমাণে গায়ে লাগে। এমনই একদিন ক্লাসে যাওয়ার সময়, ক্লাস 7-এ যাওয়ার সময় আমার ভীষণ ভয় লাগে। আমার কিছুতেই ওদেরকে ভালো লাগে না, কারণ 7-এর স্টুডেন্টগুলো খুবই বদমাইশ। কি না কি আমার টাকমাথা নিয়ে বলে দেবে, তখন আমার গায়ে লেগে যাবে। আমি জানি আমি টাকলি, কিন্তু তাই বলে নিজের স্টুডেন্টদের কাছ থেকে এরকম অপমান শুনবো? দেখ, আর প্রিন্সিপাল ম্যাম পারেও বটে। ক্লাস 7কে পড়ানোর দায়িত্ব সে আমাকেই দিয়েছে। প্রত্যেক দিন ক্লাসে পড়াতে যাব আর ওরা আমার টাকমাথা নিয়ে মজা করবে। এই বলে বিনোদী ম্যাম মনে ভয় নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। এই রোহান, কি হলো? তুমি ঘুমাচ্ছ কেন? কি মুশকিল? এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এরকম ক্লাসের মধ্যে কেউ ঘুমায়? তাও আবার ফার্স্ট বেঞ্চে বসে তুমি ঘুমাচ্ছ? অসভ্য ছেলে, সারা রাত জেগে তুমি কি করছিলে যে এখন ক্লাসে তোমার ঘুম পাচ্ছে? রোহান একেবারে নাক ডেকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় টাকমাথা বিনোদী ম্যাডামের গলার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায় না। বিনোদী ম্যাডাম তার মাথায় চাটি মেরে ঘুম ভাঙিয়ে দেয়। হঠাৎই এরকম মাথায় চাটি খেয়ে রোহানের ঘুম ভাঙে। রোহান হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠে পড়ে। সে উঠে দাঁড়িয়ে টাকমাথা ম্যামের মুখ দেখে বলে, হ্যাঁ ম্যাম, আপনি ক্লাস নিতে এসেছেন? আর আপনি সবসময় মাথায় চাটি কেন মারেন বলুন তো? কালকে সারা রাত আমি ওয়েব সিরিজ দেখছিলাম, তাই ভালো করে ঘুম হয়নি। ওয়েব সিরিজটাই যা অ্যাকশন, ভিলেন হিরোকে মারছে, হিরো ভিলেনকে মারছে, আমি তো সারা রাত চোখই সরাতে পারিনি, আর সেই জন্যই রাত্রে ঘুম হয়নি, তাই ক্লাসের মধ্যে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। তুমি ভীষণ বদমাইশ রোহান। ক্লাস 7-এ পড়ি তুমি অ্যাকশন ওয়েব সিরিজ দেখছো, তার আবার ডেসক্রিপশন দিচ্ছ আমাকে? আমি কিন্তু আবার তোমার মাথায় একটা চাটি মারবো। না প্লিজ ম্যাম, আমার মাথায় আর চাটি মারবেন না, কারণ আমার মাথায় চাটি মারলে আমার যদি আপনার মতো টাক পড়ে যায় তখন কি হবে বলুন তো? কোনো মেয়ে তো আমাকে আর পাত্তাই দেবেন না। আমি মাথায় চাটি খেয়ে আপনার মতো টাকলি হতে চাই না। এমনিতেই আপনি আমার মাথায় চাটি মেরে মেরে আমার অর্ধেক চুল ঝরিয়ে দিয়েছেন। আমার মাথায় হিরোদের মতো অনেক চুল ছিল, সেই কারণে আপনি আমি হিংসায় চাটি মারেন আমি জানি, যাতে আপনার মতো আমার টাক হয়ে যায়। কি তুমি আমাকে টাকলি বললে? শোনো, আমার একটা সময় টাইফয়েড জ্বর হয়েছিল, আর সেই জন্যই আমার মাথার চুল ঝরে গেছে। কিন্তু দিন দিন তোমার সাহস অত্যাধিক বেড়ে যাচ্ছে। নিজের টিচারকে তুমি এভাবে অপমান করছো। আমি তোমার কিন্তু গার্জেন কল করব। তুমি জানো আমার বয়স কত? আমি তোমার থেকে কত বড়? তাই আমাকে টাকলি বলে অপমান করার তোমার কোনো অধিকার নেই। একে ক্লাসে ঘুমাচ্ছ, তার উপর আমার টাক নিয়ে আমাকে জানাই তাই কত শোনাচ্ছ। বিনোদী ম্যাম রোহানকে এভাবে বকাবকি করছে, এমন সময় কার্তিক বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ম্যাম আমি জানি আপনার বয়স কত। আমি বলবো ম্যাম আপনার বয়স? তুমি কি করে জানলে আমার বয়স কত? কত বলো দেখি। আমাদের পাড়ায় একটা হাফ টাকলি পাগলি মহিলা থাকে, আর সেই মহিলার যদি 30 বছর বয়স হয় তাহলে ম্যাম আপনি ফুল টাকলি, আর আপনার মাথায় তো একটাও চুল নেই, সেই কারণে আপনার বয়স 60 বছর। কি ম্যাম ঠিক বলেছি তো? বিনোদী ম্যাম আর এরকম অপমান সহ্য করতে পারে না। সবসময় তার টাক মাথা নিয়ে এরকম মজা করা হয়, তাই সে রেগে গিয়ে কার্তিক এবং রোহানের মাথায় ঠাস ঠাস করে দুটো চাটি মারে। সেদিন প্রথম ক্লাসে এসেই টাকমাথা হওয়ার কারণে তার এসব কথা শুনে মন খারাপ হয়ে যায়। টাকমাথা হওয়ার কারণে তাকে এভাবেই নিজের হাঁটুর বয়সী ছাত্রছাত্রীদের কাছ থেকে কথা শুনতে হয়। যাই হোক, আমি আর তোমাদের সঙ্গে বেশি কথা বাড়াতে চাই না। আজকে আমি তোমাদেরকে জিওগ্রাফির মরুভূমির চ্যাপ্টারটা পড়াবো। সবাই মন দিয়ে শোনো। মরুভূমিতে কেন গাছপালা জন্মগ্রহণ করতে পারে না, অথবা মরুভূমিতে কেন লোকেরা জল পায় না, সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। রোহান এবং কার্তিক এই শুনে ম্যাডামের সঙ্গে আবার বদমাইশি করতে শুরু করে। ম্যাম আমরা মরুভূমি সম্পর্কে সব জানি, আমাদের এক্সট্রা করে এই বিষয় আর পড়াতে হবে না। মরুভূমিতে সত্যিই গাছ জন্মানো কিংবা জল পাওয়া সম্ভব নয়, আপনাকে এক্সট্রা করে এই সাবজেক্ট পড়িয়ে আর সময় নষ্ট করতে হবে না। হ্যাঁ ম্যাম, মরুভূমির মতো সহজ বিষয় আবার পড়াতে হয় নাকি? আপনাকে রোজ দেখে দেখেই তো আমাদের মরুভূমি পড়া হয়ে যায়। তোমরা তো দেখছি উইলিয়াম ডেভিসের নাতি হয়ে গেছো একেবারে, আর আমাকে দেখে কিভাবে মরুভূমি পড়া হতে পারে? তা শুনি, তোমরা মরুভূমির বিষয়ে কি জানো? কার্তিক তুমি বলো তো, মরুভূমিতে কেন গাছ জন্মায় না? এতই যখন তুমি বিদ্বান, তাহলে এই প্রশ্নের উত্তর তুমি তো সহজেই দিতে পারবে, তাই না?
মরুভূমিতে কি করে কাজ জন্মাবে ম্যাম? আপনি বলুন তো, আপনার টাকে জীবনে চুল গজাবে? সুতরাং আপনার টাকে যখন চুল গজানো সম্ভব নয়, ঠিক তেমনই মরুভূমিতে গাছ জন্মানো সম্ভব নয়। আপনার টাকার সাহারা মরুভূমি দুটোই ফাঁকা, ধুধু করছে শুধু। আপনি দিনে যত ইচ্ছা টাকে জল দিয়ে স্নান করুন না কেন, আপনার মরুভূমির মতো টাক জল পেলেও চুল তৈরি করতে পারবে না। ব্যাস, মরুভূমির চ্যাপ্টার শেষ। আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন ম্যাম আপনার টাকের মানে সরি মরুভূমির ব্যাপারে? এই কথা শুনে সকল ছাত্রছাত্রীরা হো হো করে হেসে ওঠে। রোহান এবং কার্তিকের এরকম হাসি ঠাট্টা বিনোদী ম্যাডাম কিছুতেই সহ্য করতে পারে না। তাই সে তাদের বাবা মাকে স্কুলে ডেকে পাঠায়। কিন্তু তারা বাবা মাকে স্কুলে নিয়ে আসতে ভয় পাওয়ায় কার্তিক তার দাদা রাজাকে রোহান এবং কার্তিকের অভিভাবক হয়ে স্কুলে যেতে বলে। তাই রাজা দুজনের গার্জেন হয়ে স্কুলে এসে উপস্থিত হয়। তারা টাকমাথা বিনোদী ম্যামের ঘরে যায়। রাজাকে দেখতে ভীষণ পরিমাণে সুন্দর হওয়ায় প্রথম দেখাতেই বিনোদী ম্যাডামের তাকে পছন্দ হয়ে যায়। আপনি বসুন, প্লিজ বসুন, দাঁড়িয়ে থাকবেন না। আমি বুঝি আপনি বুঝি এই দুটো বদমাইশ রোহান আর কার্তিকের গার্জেন? হ্যাঁ ম্যাম, আমি ওদের গার্জেন। আসলে ওদের বাবা মা সকলে কাজের সূত্রে একটু বাইরে আছে, তাই আমি ওদের দাদা রাজা আপনার সাথে দেখা করতে এসেছি। বলুন ম্যাম, বদমাইশ দুটো কি করেছে? নিজের মনের কষ্টের কথা আপনাকে কি বলবো বলুন? আপনি ভালো করেই তো দেখতে পাচ্ছেন আমার মাথা ভর্তি টাক, কিন্তু এতে তো আমার কোনো দোষ নেই। এখন অনেকেই জেনেটিক কিংবা ফ্যাশনের জন্য মাথায় টাক রাখে, কিন্তু আমার শরীর খারাপের জন্য আমার এমন হাল। আমি টাক মাথা হওয়ার জন্য এই দুটো বদমাইশ মিলে আমাকে অপমান করবে? আপনি জানেন এই দুটো বদমাইশ মিলে ক্লাসে কি কি করে? না পেরে আজকে আমাকে সব কথা আপনাকে জানাতে হচ্ছে। এভাবেই বিনোদী ম্যাডাম রাজাকে তার মনের সব কষ্ট জানায়। রোহন এবং কার্তিক তাকে যে যে ভাষায় অপমান করে সেই সব কথা সে রাজাকে বলে। সব কথা শুনে রাজারও ভীষণ খারাপ লাগে। সত্যিই তো ম্যাম, টাকলি হওয়ার কারণে আপনাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। এই দুটো বদমাইশ মিলে আপনার টাক নিয়ে এত খারাপ খারাপ কথা বলতে পারে আমি ভাবতেও পারছি না। কিরে, তোরা চুপ করে আছিস কেন? ম্যামকে সরি বল, আর পারলে এটাও বল যে তোরা আর কখনো ওনার বিস্তৃত টাক নিয়ে মজা উড়াবি না। রোহান এবং কার্তিক মুচকি মুচকি হাসতে থাকে। প্লিজ এভাবে বারবার টাক কথাটা উচ্চারণ করবেন না। আর আপনি যে আমার মনের আর টাকের কষ্টটা বুঝতে পারছেন সেটা শুনে আমি খুব খুশি হয়েছি। সেই কারণে ওদেরকে আর ক্ষমা চাইতে হবে না। আমি আপনার জন্য ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আর আপনি চাইলে আমাকে আপনার নাম্বারটা দিতে পারেন, কারণ পরে যদি ওরা আরো বদমাইশি করে তাহলে আমি আপনাকে ফোন করে জানাবো। হ্যাঁ বিনোদী ম্যাম, আপনি আমার নাম্বারটা নিয়ে নিন। আমার নাম্বার হলো 98004002। হ্যাঁ, আর আপনাকে এটা সত্যি কথা বলতে কি জানেন, আমি টাকলি মহিলাদের আলাদা করে সম্মান করি, কারণ আমার যে এক্স গার্লফ্রেন্ড ছিল না, সে আপনার মতো টাকলি ছিল, তাই টাকলি মহিলাদের আমার ভীষণ পছন্দ। এই কথা শুনে বিনোদী ম্যাম প্রচন্ড বেশি খুশি হয়। এমনকি সে মনে মনে রাজার সঙ্গে বিয়ের স্বপ্নও দেখে ফেলে, কারণ এতদিনে সে তার টাক মাথার জন্য সম্মান পেয়েছে। এত সুন্দর ছেলে যখন বলেছে যে তার টাক মাথা মহিলা পছন্দ, এই কথা শুনে বিনোদী ম্যাডামের বুক গর্বে চওড়া হয়ে যায়। সে মনে মনে রাজার সঙ্গে নিজের ঘর সংসার পাতিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে রাজাও সেখান থেকে চলে যায়। ও ম্যাম, দাদা চলে গেছে। আপনি এবার আপনার স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসুন, কারণ আমাদেরকে ক্লাসে যেতে হবে, সামনে পরীক্ষা। আপনি আমাদের পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ, পড়ে একেবারে উল্টে দিচ্ছে। আর তোকে কি বললো আমি স্বপ্ন দেখছি? যত সব বাজে কথা। এরপর আর যদি তোরা বদমাইশি করেছিস আমি কিন্তু আবার রাজাকে কমপ্লেন করে দেব। তারপর থেকে বিনোদী ম্যাডাম নিজের টাক মাথার বেশি করে খেয়াল রাখতে শুরু করে, কারণ রাজার যেহেতু টাক মাথা মহিলা পছন্দ, তাই সে রাজাকে ইমপ্রেস করার জন্য টাকে নানান রকমের দামি দামি তেল এবং শ্যাম্পু ব্যবহার করে। একদিন বিনোদী ম্যাডাম রাজার সঙ্গে দেখা করতে যাবে বলে দোকান থেকে টাক চকচক করার জন্য বিভিন্ন রকমের শ্যাম্পু কেনে। আর ঠিক এমন সময় রোহান এবং কার্তিক তারা দুজনেও সেই দোকানে আসে। হঠাৎ করে বিনোদী ম্যাডাম তাদেরকে দেখে উপেক্ষা করতে শুরু করে। উফ, এই বদমাইশগুলো এখানে এসেও জুটে গেছে। দাদা, আমাকে তাড়াতাড়ি একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আর একটা এক্সট্রা গ্লসি হেয়ার অয়েল দিন তো। আর কত টাকা বিল হয়েছে বলুন, আমি টাকা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার একটু তাড়াহুড়ো আছে, তাই তাড়াতাড়ি আমার জিনিসগুলো আমাকে দিয়ে দিন। এ কি ম্যাম, আপনি কার জন্য এত শ্যাম্পু আর তেল কিনছেন? নিজের জন্য নাকি? কিন্তু আপনার তো মাথা ভর্তি টাক, তাহলে এই শ্যাম্পু আর তেল আপনি কোথায় মাখবেন? হ্যাঁ সত্যিই তো ম্যাম, আপনার তো ওষুধের দোকান থেকে চুল গজানোর তেল বা শ্যাম্পু কেনা উচিত, কিন্তু আপনি এইসব কিনছেন কেন? কার্তিক এবং রোহানের মুখে এমন কথা শুনে দোকানদারও হেসে ওঠে। এর ফলে বিনোদী ম্যাডাম আরো বেশি রেগে যায়।
আসলে আগের দিন রাত্রিবেলা বিনোদী ম্যাডাম নিজের ফেসবুকে একটা ফটো পোস্ট করে। সেই ফটোর ক্যাপশনে সে লিখেছিল, জীবনে অনেক অভিজ্ঞতা বেড়ে চলেছে। রোহান এবং কার্তিক সেই ফটোর নিচে কমেন্ট করে যে আপনার জীবনে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার চওড়া টাকটাও বেড়ে চলেছে। আর তার সাথে দুজনে মিলে সেই ফটোতে হাহার রিয়াক্টও দেয়। এরকম কমেন্ট দেখে বিনোদী ম্যাডাম ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। তাই বিনোদী ম্যাডাম ভীষণ পরিমাণে রেগে গিয়ে তাদেরকে ফেসবুক থেকে ব্লক করে দেয়। রাজা এরকম কমেন্ট দেখার ফলে খারাপ ভাবতে পারে এই ভেবে বিনোদী ম্যাডাম তাকে ফোন করে এবং দেখা করার কথা জানায়। রাজা বিনোদী ম্যামের সঙ্গে দেখা করতে রাজি হলে বিনোদী ম্যাম ওষুধের দোকানে নিজের টাক চকচক করার জন্য এইসব জিনিসপত্র কিনতে এসেছিল। আমি কি কিনবো না কিনবো সেই উত্তর তোদেরকে দেবো কেন? আর তোরা দুজনে মিলে আবার ফেসবুকে কমেন্ট করেছিস যে আমার অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমার টাকটাও বেড়ে চলেছে। একমাত্র তোরা রাজার ভাই বলে আমি তোদেরকে কিচ্ছু বলছি না, বুঝেছিস? না হলে পরীক্ষার খাতায় না শূন্য বসিয়ে দিতাম, শূন্য। আপনার টাকের মতো শূন্য ম্যাম। এই বলে দুজনে মিলে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তাদেরকে বকা দিলে রাজার খারাপ লাগতে পারে সেই ভেবে বিনোদী ম্যাডাম তাদেরকে আর কিছু বলে না। সে কিছুক্ষণ পর বাড়িতে এসে ভালো করে নিজের টাকের খেয়াল রাখতে শুরু করে। সন্ধ্যা হতে না হতেই সে রাজার সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে সে রাজাকে ফোনে কথা বলতে শুনে ফেলে। তোরা দুজন বদমাইশি করবি আর আমাকে তোদের জন্য এত ঝামেলা পোহাতে হবে কেন রে? আমি জানি আমি একটু বেশি বেশি খেতে ভালোবাসি, আর তোরা দুজন আমাকে খাওয়ার লোভ দেখে ওই টাকলি ম্যামের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলিস যাতে উনি তোদেরকে আর বকাবকি না করে। কিন্তু এরকম করে কতদিন চলবে বলতো? তোরা ভালো করেই জানিস যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সুতরাং আমার হবু বউ যদি আমাকে ওই টেকো মহিলার সাথে দেখা করতে দেখে নাই তাহলে ওর বিয়ে ভেঙে যাবে। তো আমি আমার বউয়ের কাছে খুব মার খাবো, আর তখন দেখা যাবে ও আমার চুল ছেড়ে তোর ম্যামদের মতো আমাকে টাক বানিয়ে দিল। তোদের দুইজনের ওই টাকলি ম্যামের জন্য যদি আমার বিয়ে ভেঙে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রাজার মুখে এরকম কথা শুনি টাক মাথা বিনোদী ম্যামের মন একেবারে ভেঙে যায়। এতদিনে রাজার মতো এমন একটা সুন্দর ছেলে এরকম বিনোদীর মতো একজন টাকমাথা মহিলাকে পাত্তা দিয়েছিল, কিন্তু এটাও মিথ্যা জানতে পেরে বিনোদী কি বলবে কিছুই বুঝতে পারে না। সে মন খারাপ করে রাজার কাছে গিয়ে বলে, আপনাকে আর অভিনয় করতে হবে না রাজা বাবু। ওই বদমাইশ দুটোর কারণে আপনি এতদিন না চাইতেও আমার সঙ্গে অনেক অভিনয় করেছেন। আমি টাকমাথা বলে সত্যি আমার কপালে কোনোদিনও ছেলে জুটবে না, কিন্তু তাই বলে ওই রোহান আর কার্তিক আমার সঙ্গে এরকম করবে? বিনোদীর কথা শুনে রাজার খুবই খারাপ লাগে। রাজা তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে গিয়ে বিনোদী ম্যাম রোহান এবং কার্তিককে সকলের সামনে কান ধরে উঠবোস করায়, এমনকি নিজে ফোন করে তাদের বাবা মাকে সব কথা বলে। সব ঘটনা জানার ফলে তাদের দুজনের বাবা মা তাদেরকে খুব বকাবকি করে, আর সেই জন্যই তারা বিনোদী ম্যাডামের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। তারপর থেকে রোহান এবং কার্তিক কখনোই বিনোদী ম্যাডামের টাক মাথা নিয়ে মজা করে না। শ্রীমতী এক মধ্যবিত্ত পরিবারে বসবাস করে, কিন্তু ছোটবেলা থেকেই তার সুন্দর সুন্দর জামা কাপড় পরার ভীষণ পরিমাণে শখ ছিল। সে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড জামা কাপড় পরতে খুব পছন্দ করত। শ্রীমতীর বাবা সাধারণ মানের সরকারি চাকরি করায় সে কখনোই তার মেয়েকে ব্র্যান্ডেড জামা কাপড় কিনে দিতে পারত না। তাই শ্রীমতী কাউকে ব্র্যান্ডেড জামা পরতে দেখলে তারও সেই জামা কাপড়গুলো ভীষণ পছন্দ হয়ে যেত। একদিন শ্রীমতী তার বান্ধবী লতার সঙ্গে বসে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। সেই সময় একটি মেয়ে ব্র্যান্ডেড জামা পরে রেস্টুরেন্টে আসে। লতা, দেখ মেয়েটা কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে অনেক দামি ব্র্যান্ডেড জামা পরেছে। রেস্টুরেন্টে সবার থেকে আলাদা লাগছে মেয়েটাকে। ইস, আমার যদি এমন ব্র্যান্ডেড জামা থাকতো আমিও এমন স্টাইল দেখিয়ে ঘুরতে পারতাম। আরে জামা জামাই হয় রে বাবা, সেটা ব্র্যান্ডেড হোক আর নন ব্র্যান্ডেড। তোর জামাটা খারাপ কি? আর এখন কজন ব্র্যান্ডেড জামা কাপড় পরে বলতো? আমাদের বয়সের মেয়েরা সব সস্তায় জামা কাপড় কেনে, তাতে কম টাকায় অনেক ড্রেস হয়ে যায়। তুই যাই বল রে, ব্র্যান্ডেড জামা কাপড়ের মর্মই আলাদা। আমি আমার মাকে অনেকবার বলেছি যে আমাকে ব্র্যান্ডেড জামা কিনে দিতে, কিন্তু মা কিছুতেই আমাকে কিনে দিতে রাজি হয় না। বলে যে আমাকে ব্র্যান্ডেড জামা কাপড় পরানোর চক্করে বাপি মাকে ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, আন্টি ঠিক কথাই বলেছে। আর তুই কি করে শিওর হচ্ছিস যে মেয়েটা অরিজিনাল ব্র্যান্ডেড জামা কাপড় পরেছে? ও তো নকল ব্র্যান্ডেড ড্রেসও পরতে পারে। কলকাতায় এমন অনেক মার্কেট আছে যেখানে সস্তায় নকল ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়।
শ্রীমতী লতার কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। রিয়েলি লতা, আমাকে প্লিজ নিয়ে চল না রে, আমিও সস্তায় নকল ব্র্যান্ডেড জামা কাপড় কিনে পরতে চাই। আর কেউ বুঝতেই পারবে না যে আমি আসলে ব্র্যান্ডেড ড্রেস পরেছি নাকি নকল পরেছি। প্লিজ আমাকে নিয়ে চল। আগে তুই সব খাবার খেয়ে শেষ কর, তারপর নিয়ে যাব। আর যতই নকল ব্র্যান্ড হোক না কেন, দাম তো একটু নেবেই, তাই তুই বুঝে সুঝে শপিং করিস। সারা মাসের পকেট মানি নকল ব্র্যান্ডের জামা কিনতে গিয়ে শেষ করে দিস না যেন। এই বলে শ্রীমতী ও লতা তাদের খাবার খেয়ে নেয়। তারা ধর্মতলায় শ্রীরাম মার্কেটে সস্তায় নকল ব্র্যান্ডের জামা কিনতে চলে যায়। শ্রীমতীর সস্তায় সুন্দর সুন্দর জামা দেখে খুবই পছন্দ হয়। সে ব্র্যান্ডেড জামার প্রতি নিজের লোভ আর সামলে রাখতে পারে না। ওয়াও লতা, কলকাতায় এত সস্তায় নকল ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পাওয়া যায় আমি জানতামই না। এতদিনে আমার নতুন ব্র্যান্ডেড জামা পরার শখ পূরণ হতে চলেছে। আমি ভীষণ হ্যাপি। এবার থেকে আমি শুধু এই মার্কেট থেকেই জামা কিনবো আর জামাগুলো পরে স্টাইল মারবো। শ্রীমতী শ্রীরাম মার্কেট থেকে সস্তায় অনেক সুন্দর সুন্দর জামা কিনে নেয়। তারপর থেকে সে শুধু সস্তার নকল ব্র্যান্ডেড জামা পরতে শুরু করে দেয়। তাকে দেখে কেউ বুঝতেই পারতো না যে সে ব্র্যান্ডেড জামা পরেছে নাকি নকল ব্র্যান্ডেড জামা পরেছে। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। একদিন শ্রীমতীর জন্য একটি ভালো পরিবার থেকে সুজয় নামে একটি ছেলের বিয়ের সম্বন্ধ আসে। শ্রীমতীর সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়ে যায়। সুজয় তার মা রিজা দেবী এবং এক বোন টিনার সাথে বসবাস করে। কিছুদিন পর শ্রীমতীর সঙ্গে সুজয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমি শ্রীরাম মার্কেট থেকে গিয়ে আমার জন্য শাড়ি আর সালোয়ার স্যুট কিনে নিয়ে আসবো। আমার শাশুড়ি মা আর ননদ আমাকে সবসময় ব্র্যান্ডেড জামা কাপড় পরতে দেখে অবাক হয়ে যাবে আর শ্বশুর বাড়িতে আমার ঠাটও বজায় থাকবে। শ্রীমতী বিয়ের পরও শ্রীরাম মার্কেট থেকে নকল ব্র্যান্ডেড শাড়ি আর চুড়িদার অনেক সস্তায় কিনে নিয়ে আসে। তাকে সবসময় ব্র্যান্ডেড শাড়ি চুড়িদার পরতে দেখে রিজা দেবী ও টিনা ভীষণ অবাক হয়ে যেত। একদিন, বৌদি তুমি কি দারুণ দারুণ ব্র্যান্ডেড সব সালোয়ার পরো, তোমাকে দেখতে হেভি লাগে। আমাদের কাছে টাকা থাকলেও আমরা রোজ ব্র্যান্ডেড জামা কাপড় কিনে পরার সাহস করতে পারি না, কিন্তু আমাদের বাড়িতে একমাত্র তোমাকে দেখলেই বড়লোক মনে হয়। আরে আমার বৌমাটাও তো কম দামি নয়, দেখতে কত সুন্দরী, তারপর সব সময় দামি দামি শাড়ি পরে থাকে, তাই দেখতে আরো ভালো লাগে। তুই আমার সোনার টুকরো বৌমার উপর একেবারে নজর দিবি না। শ্রীমতীর নিজের এত প্রশংসা শুনে খুবই খুশি হয়। রিজা দেবী ও টিনা তার প্রশংসা করতে থামে না। আমাকে তো মা শুধু ঘুরতে যাওয়ার জন্য দু একটা ব্র্যান্ডেড জামা কিনে দিয়েছে, কত বলেছি তবুও কিনে দিতে চায় না। বৌদি তুমি প্লিজ তোমার মতো ব্র্যান্ডেড জামা কাপড় কিনে এনে দাও আমাকে, আমিও রোজ রোজ এরকম এক্সপেন্সিভ লুক ক্যারি করতে চাই। না না বৌমা, তুমি এর কথাই পাত্তা দিও না। বৌদি যা পরবে তোকেও কি তাই পরতে হবে? যা ড্রেস আছে সেগুলো পর। বৌমা তুমি এর বাজে কথাই কান দিও না। বাড়ির একমাত্র মেয়ে বলে ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। এই মরেছে, এখন যদি আমি আমার ননদকে সস্তায় নকল ব্র্যান্ডেড ড্রেস কিনে দিই তাহলে ও তো আমার চালাকি ধরে ফেলবে, আর আমার ব্র্যান্ডেড জামা কাপড়ের আসল ব্যাপারটা জানলে শ্বশুরবাড়ির কেউ আমাকে আর পাত্তা দেবে না। এবার আমি কি করি? আরে বৌমা তুমি অত কি চিন্তা করছো? তোমাকে আমার মেয়ের জন্য কিছু কিনে আনতে হবে না। তুমি বরং আমার জন্য তোমার মতো 3-4টে ব্র্যান্ডেড শাড়ি কিনে এনে দাও। শাশুড়ি মায়ের জন্য এইটুকু তো করতেই পারবে। ও এই ব্যাপার, শাশুড়ি মাটা নিজের আর ননদের বেলায় পরের। ভালো, আমি আর কোনোদিনও তোমার কাছে কিছুই চাইবো না বৌদি। আরে আমি আমার শাশুড়ি মা আর ননদিনী দুজনের জন্যই ব্র্যান্ডেড শাড়ি আর চুড়িদার কিনে আনবো। আপনারাও আমার মতো এবার থেকে ব্র্যান্ডেড জামা কাপড় পরে বাড়িতে ঘুরবেন আর বাইরেও বেরোবেন। একেই তো আমার শ্বশুর বাড়ি খুব বড় লোক, রোজ ব্র্যান্ডেড জামা কাপড় পরলে আমাদেরকে সবাই আরো বড় লোক ভাববে। এই বলে শ্রীমতী ধর্মতলা শ্রীরাম মার্কেট থেকে তার শাশুড়ি মা এবং ননদের জন্য সস্তায় নকল ব্র্যান্ডেড শাড়ি এবং চুড়িদার কিনে নিয়ে আসে। সে টিনাকে শপিং করে নিয়ে আসা ব্র্যান্ডেড জামা কাপড় দিয়ে দেয়। টিনা এরকম ব্র্যান্ডেড জামা কাপড় দেখে খুবই অবাক হয়ে যায়। বৌদি তুমি যখন ব্র্যান্ডেড জামা কাপড় পরো তখন তোমাকে তো দারুণ লাগে, কিন্তু এই জামা কাপড়গুলো সামনে থেকে দেখতে এমন বাজে লাগছে কেন? কেমন নকল নকল মনে হচ্ছে। এগুলো কি সত্যি ব্র্যান্ডেড? শ্রীমতী তার ননদের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। এইবার মনে হয় আমার হাতে হাড়ি ভেঙে যাবে। আমার শাশুড়ি মা ননদ আমাকে এবার বাড়ি থেকে বের করে না দেয়। তখন রিজা দেবী তার শাড়িগুলো নিতে শ্রীমতীর কাছে আসে।
এগুলো ব্র্যান্ডেড শাড়ি? কি পাতলা গো বৌমা এই শাড়িগুলো, একবার ধুলেই তো মনে হচ্ছে রং উঠে যাবে। এর থেকে আমাদের পাড়ার চম্পকের দোকানের শাড়ি অনেক সুন্দর। তোমাকে মনে হয় তোমার ব্র্যান্ডেড শাড়ির দোকানদার মুরগি বানিয়ে দিয়েছে। আরে না না, ব্র্যান্ডেড জামা কাপড় এমনই হয়, দেখতে ভালো না হলেও ম্যাটেরিয়াল অনেক ভালো হয়। আর যেখানে ব্র্যান্ডেড এর নাম দেওয়া আছে সেখানে লোকে আর অন্য কিছু দেখবে না। এসব অনেক দামি দামি জামা কাপড়, আর দামি জামা কাপড় একটু এরকমই হয়। রিজা দেবী ও টিনা শ্রীমতীর কথা মেনে নেয়। তারা শ্রীমতীর মতো রোজ রোজ ব্র্যান্ডেড জামা কাপড় পরা শুরু করে দেয়। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। টিনা একদিন ব্র্যান্ডেড ড্রেস পরে তার বন্ধু অয়নের সঙ্গে দেখা করতে যায়। অয়ন টিনার জামা দেখে বুঝে যায় যে সে সস্তার নকল ব্র্যান্ডের জামা পরে এসেছে। তুমি নাকি অনেক রিচ টিনা, এত লন্ডন প্যারিস ঘুরে বেড়াও, তাহলে এমন সস্তার নকল ড্রেস পরে এসেছো কেন? পরবে যখন আসল ব্র্যান্ডের জামা পরো। একেবারে বাজে কথা বলবে না। আমার বৌদি আমাকে ব্র্যান্ডেড ড্রেস কিনে এনে দিয়েছে, আর বৌদিও রোজ ব্র্যান্ডেড জামা কাপড়ই পরে, তাই এগুলো কোনোদিনও নকল সস্তার জিনিস হতেই পারে না। এই ড্রেসটা আসল। আসল না ছাই? আমার জামা যেমন আমি ডাব্লু ব্র্যান্ড থেকে 5,000 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু তোমার জামাই ডাব্লু ব্র্যান্ড দেখো ইওর মতো লাগছে। তোমার বৌদি তোমার ব্র্যান্ডের নামে গাধা বানিয়েছে। টিনা অয়নের কথা শুনে খুব রেগে যায়। অয়ন আরো বলে যে ধর্মতলায় সিরাম মার্কেটে চলে যাও, ওইখানে এরকম সস্তার নকলি জামা অনেক পাবে, সব মরা সাহেবের জামার মতো। আমার অনেক বান্ধবী আছে যারা ফাট মারার জন্য ওইখান থেকে জামা কিনে এনে পরে। এই বলে অয়ন চলে যায়। টিনা তার বৌদির উপর ভীষণ রেগে যায়। সে অয়নের কথা সত্যতা যাচাই করার জন্য শ্রীরাম মার্কেটে চলে যায়। সেখানে সে তার নকল জামার মতো সস্তায় অনেক জামা কাপড় দেখতে পায়। শ্রীমতীর এমন মিথ্যা কথা বলার জন্য টিনা মনে মনে খুবই কষ্ট পায়। তুমি আমাদের মিথ্যা কথা বলেছো, সস্তায় 420 জামা কিনে এনে এগুলো আমাদের কাছে ব্র্যান্ডেড জামা বলে চালিয়ে দিয়েছো। আর তোমার শাড়িগুলো একটাও এক্সপেন্সিভ না, আমি সব বুঝতে পেরেছি, সব সস্তার শাড়ি এগুলো। শ্রীমতী তার ননদের কথা শুনে খুব লজ্জা পেয়ে যায়। তার শাশুড়ি মাও তাকে অনেক কথা শোনায়। তুমি আমাদের আগেই বলতে পারতে যে এগুলো ব্র্যান্ডেড জামা কাপড় নয়। মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আমরা কি তোমাকে খারাপ ভাবতাম? কিন্তু আজকে তোমার জন্য আমার মেয়ে অনেক অপমানিত হয়েছে। তুমি এটা ঠিক করোনি বৌমা। আমি আসলে ভেবেছিলাম আপনাদের সামনে ব্র্যান্ডেড জামা কাপড় পরে ঘুরে বেড়ালে আপনারা আমার উপর ইমপ্রেস হয়ে যাবেন আর আমাকে বেশি বেশি করে পাত্তা দেবেন, তাই আমি আপনাদেরকে কিছু বলিনি। কিন্তু এই সস্তা জামা কাপড়গুলো ব্র্যান্ডেড জামার থেকে কিছু কম নয়। আমাদের জন্য এরকম ড্রেসই ঠিক আছে। লোকের সামনে নিজেদের স্টাইলও বজায় থাকবে আর কেউ বুঝতেও পারবে না। রিজা দেবী ও টিনা কিছুতেই শ্রীমতীর কিনে দেওয়া সস্তা জামা কাপড় পরতে চায় না। এভাবেই কিছুদিন কেটে যায়। রিজা দেবীর সোসাইটিতে যেমন খুশি তেমন সাজোর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদিন সোসাইটির সেক্রেটারি শ্যামল বাবু রিজা দেবীর বাড়িতে এসে বলে, দিদি আপনারা কিন্তু কম্পিটিশনে পার্টিসিপেট করবেন। আপনারা বৌমা তো বেশ সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়ায়, তাই আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে আপনারা নিশ্চয়ই প্রাইজ পাবেন। আমি আপনাদের নাম লিখে নিচ্ছি। আপনি তো আর জানেন না যে আমার বৌমা নকল শাড়ি পরে সোসাইটিতে ঘুরে বেড়ায়, তাই আপনি আমাদের নাম লেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এই বৌমার সস্তা শপিং এর জন্য ভালোই বিপদে পড়েছি। যত জ্বালাতন। শ্যামল বাবু অনেক জোরাজুরি করায় রিজা দেবী কম্পিটিশনে নাম লেখাতে বাধ্য হয়। যেমন খুশি তেমন সাজে কম্পিটিশনের কথা শুনে শ্রীমতী খুব অবাক হয়ে যায়। মা একবার যখন নাম লিখে দিয়েছেন তাহলে আমার সাথে ধর্মতলায় চলুন, কম দামি নকল ব্র্যান্ডের জামা কিনে আনবো। ওই জামা পরে আমি আর টিনা যদি কম্পিটিশনে যাই তাহলে আমরাই জিতবো, কেউ আমাদের সামনে আর টিকতেই পারবে না। হ্যাঁ, তারপর অয়ন যেমন আমাকে অপমানিত করেছিল তেমনি সোসাইটির সবাই আমাদেরকে অপমানিত করুক। আমি আর ওই সস্তা জামা কাপড় কিনবো না আর পরবও না। আমি সোসাইটির মহিলাদের সামনে নিজের নাক কাটাতে চাই না। তুমি ওই সস্তা শাড়ি পরে কম্পিটিশনে যেও, আমি আর আমার মেয়ে আমারটা বুঝে নেব। শ্রীমতী তার শাশুড়ি মা ও ননদের কোনো কথাই শুনতে চায় না। সে নিজে গিয়ে তাদের জন্য খুবই সুন্দর সুন্দর সস্তায় শাড়ি কিনে নিয়ে আসে। শ্রীমতী তার শাশুড়ি মা এবং ননদ তিনজনেই নকল ব্র্যান্ডেড শাড়ি পরে কম্পিটিশনে পার্টিসিপেট করে। তারা তিনজনেই পুরো হিরোইনদের মতো করে সেজে নেয়। তাদের সাজ এত সুন্দর হয় যে শ্রীমতী, রিজা দেবী ও টিনা যেমন খুশি তেমন কম্পিটিশনে জিতে যায়। কম্পিটিশনে জিতে গিয়ে শ্রীমতীর ননদ ও শাশুড়ি মা খুবই খুশি হয়। দেখলেন তো মা,
শুধু দামি জামা কাপড় পরলেই সুন্দর হওয়া যায় না, সস্তা জামা কাপড় পরেও নিজেদেরকে সমাজে মেনটেন করা যায়। সস্তা জামা হোক আর দামি, কোনো জিনিসেরই কোনো গ্যারান্টি নেই। 1 বছরও টিকতে পারে, আবার একদিনেও ছিঁড়ে যেতে পারে। তাই রোজ রোজ নতুন শাড়ি জামা পরতে হয়। সস্তার নকল ব্র্যান্ডই ভালো। এভাবে শ্রীমতী তার শাশুড়ি ও ননদ রোজ রোজ সস্তার নকল ব্র্যান্ডের জামা কাপড় পরা শুরু করে দেয়। তাদের দেখা দেখি সোসাইটির অন্যান্য মহিলারাও ধর্মতলা থেকে সস্তায় সুন্দর সুন্দর ট্রেন্ডিং আর নতুন জামা কাপড় কিনে এনে পরা শুরু করে দেয়। এভাবে শ্রীমতী ও তার পরিবার সস্তায় সুন্দর সুন্দর জামা কাপড় পরে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।